এবার শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই হসপিটাল থেকে বেরিয়ে আসা মাত্রই যখন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, এতটা যন্ত্রণা হচ্ছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। ঈশ্বর, তুমি আমার সহায় থেকো এই বিপদের মাঝে। আমাকে তুমি কোনো একটা পথ দেখাও, কোথায় গিয়ে আমি একটু মাথা গোঁজা ঠাঁই পাবো। ঈশ্বর, এই শহরের মধ্যে আমাকে কে সহযোগিতা করবে বিপদের মধ্যে? ঈশ্বর, তুমি কোনো একটা আমাকে পথ দেখাও। তুমি ছাড়া এখন আর আমার কেউ নেই। আমার গোটা পরিবার আমার বিরুদ্ধে চলে গিয়েছে এবং যে কোনো মূল্যে আমার জীবন দিয়ে হলে আমি আমার এই সন্তানকে রক্ষা করতে চাই। ঈশ্বর, তুমি আমাকে একটু জোর দিও। ঈশ্বর, অন্যদিকে কথা বলা মাত্রই রাই যখন বলতে থাকে যে না, এখানে খুব একটা বেশিক্ষণ আমার অপেক্ষা করা কোনো মতেই ঠিক হবে না। নির্ঘাত আমাকে খুঁজে না পেয়ে অনির্বাণ পুলিশের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবে এবং অনির্বাণ নিজেও স্বয়ং আমাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করবে এবং এই শহরে আমি যতক্ষণ থাকবো অনির্বাণ বা আমার পরিবারের কাছে ধরা পড়ে যাওয়ার একটা ভয় আমার মনের মধ্যে থেকেই যাবে এবং এই ভয়টাকে না তাড়াতে পারলে আমি কোনো মতে নিজেকে শান্ত করতে পারবো না। কিন্তু আমি তো আর হাঁটতেও পারছি না, আমি এখন কোথায় যাব? অন্যদিকে কথা বলতে বলতে রাই বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমাকে নিজের সন্তানের জন্য হলেও আমাকে আবারও নিজের পায়ে দাঁড়াতেই হবে। অন্যদিকে যখন রাই হাঁটতে হাঁটতে অনেকটাই নির্জন এবং শুনশান জায়গায় এসে পৌঁছায় এবং রাই বলতে থাকে যে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে আমি কোথায় চলে এসেছি, আমি তো কোনো কিছুই চিনতে পারছি না। আর এতটা দূর শহর থেকে আমি চলে এসেছি যে আমি নিজেও চিনতে পারছি না এই জায়গাটাকে। এখন আমি কি করব, কাকেই বা জিজ্ঞেস করব? অন্যদিকে রাই যখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাইয়ের মাথা ঘুরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে অপর প্রান্ত থেকে আসা একটা গাড়ির সঙ্গে রাই হঠাৎ করে টক্কর খায় এবং সেই গাড়ি থামিয়ে দেয়। মাত্র সেই গাড়ি থেকে নেমে পড়ে সকলে রাইকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে কী ব্যাপার, এই পোহাতি মেয়েটা হঠাৎ করে আমাদের গাড়ির সামনে কেন চলে এলো? ওর কী সমস্যা, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে এ তো দেখছি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, এবার কী করব? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী করবি আবার, এই মেয়েটাকে সঙ্গে করে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে সুস্থ সবল করে বরঞ্চ আমরা কলকাতায় আবার ফিরিয়ে দিয়ে যাবো। দেখতে পাচ্ছিস না যে মেয়েটা যথেষ্ট পরিমাণে অসুস্থ, দেখেই তো বোঝা যাচ্ছে। এবং পোয়াতি এর মাঝখানে এই শুনশান রাস্তার মধ্যে মেয়েটাকে ফেলে রেখে যাওয়াটা মোটেও সেফ হবে না। চল বরঞ্চ ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা, একে নিয়ে গিয়ে আবার আমরা কোনো বড়সড় বিপদে পড়ে যাবো না তো, যদি এটা আমাদেরকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো ট্র্যাপ হয়ে থাকে? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তোদের কী মনে হয় বলতো, এরকম পোয়াতি মেয়ে আমাদের সকলের সামনে এরকম ভান করছে, এইরকম অসুস্থ হওয়ার? ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ও যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। কারণ হাজারো আমাদের অসাবধানতার কারণে হলেও তো ও কোনো না কোনোভাবে আমাদের গাড়ির সাথেও টক্কর লেগেছে এবং আমাদের গাড়ির সাথে টক্কর লাগার মাত্রই অচেতন অবস্থায় পড়ে আছে, তাই না? তাহলে অসুস্থ শরীর নিয়ে মেয়েটাকে ফেলে রেখে যাওয়াটা আমার মোটেও সুবিধার বলে মনে হয় না। কারণ এখানে অনেক হিংস্র প্রাণীরা আছে, যদি একবার ওরা ওকে পায় তাহলে ওকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে, আর সেটা কোনো মতেই আমি হতে দেবো না। তাই আমি যেটা বলছি তোরা বরঞ্চ সেটা কর, সময় লস করিস না, নে ওকে তোল, তাড়াতাড়ি তোল। অন্যদিকে রাইকে তুলে নিয়ে ক্রান্তরা যখন নিজেদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত রাইকে নিয়ে নিজের গ্রামে পৌঁছানো মাত্রই বলতে থাকে যে মিনাক্ষী কোথায়, মিনাক্ষীকে এক্ষুনি খবর দিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।